আসসালামু আলাইকুম। আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে আমরা এই এপ্রিল মাসে কি সবজি আমাদের বাগানে লাগাতে পারবো। তো আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা, আর রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো যার কারণে দেখেন আজকে কিন্তু এখন প্রায় 11টার কাছাকাছি বাজে, তারপরেও আবহাওয়াটা কত সুন্দর ঠান্ডা। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি দেখলে যারা নতুন বাগান করতে চাইতেছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। তো শুরুতেই আসুন যে মরিচ গাছ। একটা ভালো মরিচ গাছ যদি বাগানে থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে মরিচ সেখান থেকে হারভেস্ট করতে পারি। তা আলহামদুলিল্লাহ এবছর আমার বাগানে এই মরিচের জাতটা মোটামুটি খুবই ভালো পড়ছে। আর আরেকটা হচ্ছে কালো মরিচ, ওটার পাশেই আছে দুইটা কালো মরিচ আর একটা এরকম মরিচ। তো এগুলি আমি চারা কিনে এনে লাগাইছি। তো আপনারাও যারা এখন আপনাদের বাগানে মরিচ গাছ করতে পারেন নাই, তারা এই কালো মরিচের চারাটা অন্তত পক্ষে এনে লাগান। আশা করি মোটামুটি একটা ফলন ভালো পাবেন। আর অনেকেই বলেন যে নাগামরিচ হচ্ছে না, নাগামরিচ গাছ মরে যাচ্ছে। আসলে বোম্বাই মরিচ বা নাগামরিচ এটা একটু ঝামেলার গাছ। এটা দেখা যায় অনেক হলে তারপরে গিয়ে এটাতে ফুল ফুটে আর তখন গিয়ে ফল ধরে। আর 2 নম্বরে হচ্ছে শশা গাছ। যেহেতু এখন গরমের সিজন, শশাটা প্রচুর পরিমাণে আমাদের বাগানে হয় বা খুব সুন্দর হয়। আপনারা চাইলে এই শশা গাছটা কিন্তু আপনাদের বাগানে রাখতে পারেন। বেশি একটা জায়গাও লাগে না। এখন যেহেতু হাইব্রিড শশা বের হয়ে গেছে, 12 থেকে 15 পাতা বের হলে কিন্তু শশা গাছে ফলন আসা শুরু হয়ে যায়। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু শশা গাছে ফুল আসা শুরু হয়ে গেছে। তো আশা করি ইনশাল্লাহ এখান থেকে ফলনও পাবো। আর 3 নম্বরে হচ্ছে করলা গাছ। গরমের অন্যতম সবজি হচ্ছে করলা গাছ। করলা, এই করলাটা আমরা যারা বাগান করি মোটামুটি আমাদের সবার বাগানেই করলা বা উচ্ছে এই দুইটা যে কোনো একটা চারা কিন্তু আমাদের বাগানে অবশ্যই রাখে বা রাখতে হবে। মাশাআল্লাহ, বৃষ্টি পেয়ে কিন্তু গাছগুলি মোটামুটি অনেকটাই সুন্দর আছে। আর দেখা যাচ্ছে যে নতুন নতুন করে কিন্তু করলা কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো যারা এখনো করলা গাছ লাগান নাই, করলা গাছটা অবশ্যই আপনাদের বাগানে এখনই লাগিয়ে দেন। আর এটা হচ্ছে আমার সেই মাচাটা, যে মাচাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এটার মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর করে গাছগুলো কিন্তু উপরের দিকে উঠে গেছে। তো 4 নাম্বার হচ্ছে মিষ্টি কুমড়া। মাশাআল্লাহ, মিষ্টি কুমড়াটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর মিষ্টি কুমড়া গাছের যদি ফলন নাও পান, তাহলেও এখান থেকে শাক তো অবশ্যই খেতে পারবেন। আর যদি আলহামদুলিল্লাহ গাছ মোটামুটি সুন্দর হয়, তাহলে কিন্তু এখান থেকে মিষ্টি কুমড়াও কিন্তু ইনশাল্লাহ হারভেস্ট করা সম্ভব। তাই আর মিষ্টি কুমড়া গাছে তেমন কোনো যত্ন নিতে হয় না। আপনার সবজির খোসার সাথেও যদি এর বিচি পড়ে থাকে, সেখান থেকেও কিন্তু চারা হয়ে যায়। তো সেজন্য মিষ্টি কুমড়া গাছটাও আমরা আমাদের বাগানে অবশ্যই রাখতে পারি। কারণ মিষ্টি কুমড়া খুব সুন্দর একটা সবজি, খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও কিন্তু পাতাগুলি খুবই সুন্দর লাগে। তো তার জন্য মিষ্টি কুমড়া গাছটা অবশ্যই বাগানে রাখবেন। 5 নম্বর হচ্ছে আপনার চিচিঙ্গা গাছ বা কহি গাছ, যে নামে চিনেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার বাগান থেকে চিচিঙ্গা মোটামুটি হারভেস্ট শুরু করে দিছি। গত 2 দিন আগে আরও 5টা চিচিঙ্গা হারভেস্ট করছি। আলহামদুলিল্লাহ আজকেও মোটামুটি কিছু চিচিঙ্গা হারভেস্ট করতে পারবো। আর দেখতে তো পারছেন মাশাআল্লাহ এগুলি প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর চিচিঙ্গা গাছের জাত ভালো হলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে যায় বা ফলন আপনার শুরু হয়ে যায়। যদি হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত চিচিঙ্গা বড় হয়ে যায়। প্রায় 1 সপ্তাহের মধ্যে আপনার খাওয়ার উপযুক্ত চিচিঙ্গা হয়ে যাবে। তো চিচিঙ্গা নিয়েও কিন্তু আমার 2 দিন আগের একটা ভিডিও আছে, যারা দেখতে চান দেখে নিতে পারেন। আর দেখে নিলে দেখা যাবে যে যারা কিছু না জানেন বা অনেকটা সমস্যা হয়, তারা কিন্তু অনেকটা উপকৃত হবেন। আর এই গাছ থেকে আবার বীজ রেখে দেব, তাহলে করে দেখা যাবে কি যে আবার আমার পরবর্তীতে আমি যখন লাগাবো তখন আর বীজের জন্য অন্য কোনো জায়গায় যেতে হবে না। তো তার জন্য বীজটা অবশ্যই আপনার সম্ভব হলে আপনার বাগান থেকে আপনি রাখার চেষ্টা করবেন। যখন দেখবেন যে সবজিটা ভালো হচ্ছে, এটা জাতটা খুব ভালো, তখন সেখান থেকে অবশ্যই বীজ করে রাখবেন। তো যাই হোক, 6 নম্বরে হচ্ছে বেগুন গাছ। বেগুন তো আমাদের খুবই জনপ্রিয় একটা সবজি। সেটা শীত আর গরম দোনোটাতে 12 মাসই হয়। তো আপনারা আপনাদের বাগানে চাইলে অনায়াসে বেগুন গাছটা রাখতে পারেন। বেগুন গাছটা যদিও একটু কষ্টকর, একটু পোকামাকড় আক্রান্ত হয়, তারপরেও যদি সঠিকভাবে একটু যদি পরিচর্যা করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি এখান থেকে বেগুন পাওয়া সম্ভব। আর গাছ পুরাতন হয়ে গেলে আবার নতুন বীজ লাগিয়ে দেবেন, সেখান থেকে আবার নতুন গাছ লাগাবেন। 7 নম্বর হচ্ছে ধুন্দুল। ধুন্দুল গাছটা
আলহামদুলিল্লাহ দেখা যায় মোটামুটি মাশাআল্লাহ ভালোই হয়েছে। কারণ ধুন্দুলটা আমিও আমার বাগানে প্রথম লাগাইছি। যেহেতু ধুন্দুল গাছ অনেকটাই বাড়ে, অনেকটা জায়গা নেয়, তো যার কারণে আমি বেশি একটা করতাম না। তো এবছর যেটা লাগাইছি ইনশাআল্লাহ আশা করি গাছ ছোট থাকতেই ফলন পাবো। তো এরকম হাইব্রিড জাত আছে, ছোট জাতের আছে। আপনারা দোকানে গিয়ে বললেই হবে যে আমি ছাদে চাষ করব। তাহলেই তারা সেরকম বুঝে আপনাদেরকে বিচি দিবে। তো সেই বিচিগুলো লাগালে ইনশাআল্লাহ আশা করি গাছ ছোট থাকা অবস্থায় আপনারা ধুন্দুল হারভেস্ট করতে পারবেন বা ধুন্দুল এখান থেকে ফলন পেতে পারবেন। তো ধুন্দুল গাছটা অবশ্যই বাগানে রাখবেন। আর ৮ নাম্বার হচ্ছে ডাঁটা গাছ। ডাঁটা গাছ তো বলতেই হবে না, কারণ গরমের সিজনে ডাঁটা গাছ তো অবশ্যই আমাদের বাগানে রাখতে হবে। তো আমি এখানে অনেকগুলি ডাঁটা লাগাইছিলাম, ভাবছিলাম যে এখান থেকে উঠিয়ে লাগিয়ে দেব। তো মাঝখানে ডাঁটাগুলো একবারে ছোট অবস্থায় ছিল, তেমন একটা বড় হয় নাই। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি উঠিয়ে নিই, আবার একটা বেড খালি করে কিন্তু আমি আবার নতুন করে ডাঁটার বীজ লাগিয়ে দেব। তো সেখান থেকে যদি আমি আবার একটু ১টা ২টা করে অন্যান্য টবে লাগিয়ে দেই, খুব দ্রুত কিন্তু ডাঁটা বড় হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই আপনাদের বাগানে ডাঁটা গাছটা এখন রাখবেন। আর বাগান সবুজ করতে ডাঁটা গাছ অবশ্যই খুব সুন্দর লাগে। আর ৯ নাম্বার হচ্ছে এই যে আপনার কলমি শাকের বিচি। কলমি শাকের একটা ভিডিও দেওয়া আছে আমার, কয়েকটা ভিডিও পিছনে গেলে দেখবেন যে আমি বীজগুলো কবে লাগাইছি। তো বীজগুলো লাগানোর ঠিক ২ দিনের মাথায় কিন্তু আমার গাছগুলো উঠে গেছে। আপনাদের সাথে এর মধ্যে আমি তেমন একটা শেয়ার করি নাই। তো ২ দিনের মাথায় আলহামদুলিল্লাহ যতগুলি বীজ লাগাইছিলাম, এগুলি অবশ্য আগের লাগানো, এর জন্য এগুলি খুব বড় হয়ে গেছে। আর একটু আগে যেগুলি দেখলেন সেগুলি কয়েকদিন আগে আমার বীজ থেকে লাগানো, আর বীজগুলি মাশাআল্লাহ খুব ভালো পড়ছে। একটা বীজও বাদ যায় নাই। যতগুলি লাগাইছি ঠিক ততগুলি কিন্তু উঠে গেছে। দেখেন এখানেও দেখেন সম্পূর্ণ বীজগুলি কিন্তু আমার উঠে গেছে। তো অবশ্যই কলমি শাকটা বাগানে রাখবেন, বীজ থেকে না হোক ডাঁটা থেকেও কিন্তু কলমি শাকটা খুব সুন্দর হয়। আর এই যে এখানে আরেকটা মরিচ গাছ আছে। তো যাই হোক, আর ১১ নম্বর হচ্ছে আপনার পুঁই শাক গাছ। তো পুঁই শাক গাছটাও খুব সহজে মোটামুটি হয়। পুঁই শাক গাছে যদি আপনি সপ্তাহে একবার করে খাবার দেন, একটু চাল ধোয়ার পানি দেন, এতে করে কিন্তু পুঁই শাক গাছটা ভালো হবে। আর একটু সমস্যা করে এই যে পাতার মধ্যে এরকম দাগ পড়ে যায়, আসলে রোদ যখন খুব বেশি হয় তখন এই সমস্যাটা হয়। তারপরে হচ্ছে ১২ নম্বরে কচু শাক। কচু শাকটাও আপনারা আপনাদের বাগানে খুব অনায়াসে রাখতে পারেন। তেমন কোনো যত্ন লাগে না, খুবই বিনা যত্নে, খুবই সামান্য পরিচর্যায় কচু গাছটা খুব সুন্দর বাগানে হয়। আর একবার যদি বাগানে হয় তাহলে আর দ্বিতীয়বার আপনার লাগাতে হবে না। ওটা থেকে দেখবেন সারা বছর আপনার কচু শাক হইতেছে। তারপরে হচ্ছে হেলেঞ্চা শাক। শাকের মধ্যে হেলেঞ্চা শাকটাও আপনার খুব সুন্দর হয়। আপনি যদি এটা ফেলেও দিতে চান তাহলেও আপনি আপনার বাগান থেকে সরাতে পারবেন না। কোনো রকমে যদি একটুও থাকে সেখান থেকেই কিন্তু আবার কিন্তু হেলেঞ্চা শাকটা খুব সুন্দর হয়ে যায়। তো আমারগুলি মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ইনশাল্লাহ হারভেস্ট করলে শেয়ার করব। তারপরে ১৪ নাম্বার হচ্ছে লাউ শাক। যদিও এখন গরমের সিজন, তারপরেও লাউ শাকটা চাইলে বাগানে রাখতে পারেন। যেহেতু আলহামদুলিল্লাহ চৈত্র মাস প্রায় শেষ, তেমন কোনো রোদের বা গরমের আভাস ছিল না এবার তেমন একটা। একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তা আলহামদুলিল্লাহ দেখেন শীতের মতোই কিন্তু লাউ গাছটা মোটামুটি ভালো হচ্ছে। তো আপনারাও চাইলে আপনাদের বাগানে ১টা ২টো লাউ গাছ অবশ্যই রাখতে পারেন। লাউ না হলেও ইনশাল্লাহ শাক হবে আশা করা যায়। তারপরে হচ্ছে গরমের আরেকটা অন্যতম প্রধান সবজি, সেটা হচ্ছে চাল কুমড়া। চাল কুমড়া তো অবশ্যই বাগানে লাগাতে হবে। যারা এখনো চাল কুমড়া গাছ বসান নাই, এখন তো বীজ বসা তেমন কোনো সময় নেই। তো আপনারা যেখান থেকে চারা কিনে আনতে পারেন সেখান থেকে চারা কিনে এনে লাগিয়ে দেন, এটা খুব ভালো হবে। বীজের একটা বীজ লাগালে দেখা যায় উঠতেও ১০ থেকে ১৫ দিন সময় লাগে। তার চাইতে যদি চারা পান তাহলে চারা কিনে লাগিয়ে দেন। এই গাছটা অবশ্যই আপনাদের বাগানে রাখবেন। কারণ গরমের মধ্যে অন্যতম প্রধান আরেকটা সবজি হচ্ছে আমাদের চাল কুমড়া। শীতের মতোই যেমন লাউ গাছ, আর গরমে হচ্ছে চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণে কিন্তু পানির পরিমাণটা থাকে। তারপরে হচ্ছে বরবটি গাছ। কত নম্বর গেলাম ভুলে গেলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে বরবটি গাছ। আপনারা তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আমার এই বরবটিটা প্রায় ১২ মাসই আমার বাগানে থাকে। আমি কখনোই আমার বাগান থেকে এটা আমি সরাই না। আমার বাগান থেকেই বীজ রাখি, আমার বাগানে হয়ে যায় ইনশাল্লাহ। আর এই যে আগাগুলি দেখলেন কেটে দিলাম। এভাবে করে যত কাটবেন গাছ তত ঝোপালো হবে, আর ফলনও কিন্তু তত বেশি হবে। তা আমার এখানে কিন্তু আমি ২টা বেডে আমি কিন্তু বরবটি গাছ লাগাইছি। এটা একটু বড় হয়ে গেছে, আর এই বেডটা একটু ছোট অবস্থায় আছে। তো এগুলি ফলন শুরু হতে হতে ইনশাল্লাহ আশা করি এই গাছটা বড় হয়ে এটা আবার ফলন দেওয়া শুরু করবে। তারপর হচ্ছে ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ আমি একসাথে সবগুলো লাগাই নেই।
এক একটা বেডে একটা দুটো করে লাগিয়ে দিছি, যাতে করে অন্যান্য সবজির সাথে ঢেঁড়সটাও আমি পেতে পারি। তো এখান থেকে আমি দুটো ঢেঁড়স দুইটা গাছে ধরছিল, হারভেস্ট করে ফেলছি। তো আপনারাও এখন খুব সুন্দর ঢেঁড়স গাছ লাগাতে পারেন। ৫টা ৬টা ঢেঁড়স গাছ হলেই ইনশাল্লাহ মোটামুটি ঢেঁড়সের ফলন মোটামুটি ভালো পাওয়া যায়। তো ঢেঁড়স গাছটাও কিন্তু আপনারা কিন্তু লাগাতে পারেন। তো এই টুকিটাকি জিনিসগুলি সবজিগুলি যেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, এই সবজিগুলি আপনারা লাগান। আর ছোট বাগানেও কিন্তু এগুলো কিন্তু চাষ করা যায়, একটু খেয়াল করলেই দেখবেন। তো আলহামদুলিল্লাহ আমার বাগানটা দেখেন, একটু এক নজরে আপনাদেরকে একটু মোটামুটি দেখাই। তো এখানে কিন্তু সব ধরনের সবজি কিন্তু এখানে আছে। তো আপনারাও চাইলে এভাবে করে বাগান লাগান। আর এই সবজিগুলো অবশ্যই গরমের। সবগুলি সবজি দেখালাম। এই সবজিগুলো আপনাদের বাগানে যদি কোনোটা মিস হয়ে যায়, বাদ পড়ে যায়, এখনই লাগিয়ে দেন। ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো ফলন পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।